রাত গভীর, আকাশে কোনো তারা নেই, শুধু এক টুকরো ম্লান চাঁদ ঝুলে আছে। নীলার চোখে ঘুম নেই। বিছানায় শুয়ে শুয়ে সে খালি ছাদের দিকে তাকিয়ে থাকে। তার পাশের জায়গাটা শূন্য। সেই শূন্যতাই যেন তাকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়াচ্ছে। নীলা আর সোহাগের বিয়েটা হয়েছিল 5 বছর আগে। সেই সম্পর্কের শুরুটা ছিল খুব সুন্দর। সোহাগের হাসি, তার যত্নশীল মনোভাব আর সেই ছোট ছোট মুহূর্তগুলো, সব কিছুই যেন ছিল একটা স্বপ্নের মতো। কিন্তু স্বপ্ন তো দীর্ঘস্থায়ী হয় না। সময়ের সাথে সাথে তাদের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। সোহাগের চাকরি বদল হলো, শহর থেকে দূরে পোস্টিং হলো তার। প্রতিদিনের ব্যস্ততায় সে আর নীলার প্রতি আগের মতো মনোযোগ দিতে পারত না। নীলার মনে হতো তার পৃথিবীটা ধীরে ধীরে শূন্য হয়ে যাচ্ছে। দিনের পর দিন নীলার জন্য অপেক্ষার প্রহর বেড়ে চলল। সোহাগ বাসায় ফিরলে ক্লান্ত মুখে শুধু কাজের কথা বলতো। নীলার মনের কষ্টগুলো সে বোঝার চেষ্টাও করতো না। একদিন নীলা সোহাগকে বলল, তুমি আমাকে আগের মতো ভালোবাসো না কেন? আমি কি কোনো ভুল করেছি? সোহাগ হেসে বলল, এসব ফালতু কথা বাদ দাও তো, এত সেনসিটিভ হইও না। নীলার বুকটা কেঁপে উঠল। সে ভেবেছিল সোহাগ তার অনুভূতিগুলো বুঝবে, তাকে সান্ত্বনা দেবে। কিন্তু সেই আশা ভেঙে গেল। এরপর থেকে সোহাগের বদলটা নীলার জন্য আরও স্পষ্ট হতে থাকলো। অফিসের কাজ, ফোনে কথা বলা, বন্ধুদের সাথে আড্ডা, সব কিছুতেই সে ব্যস্ত। শুধু নীলার জন্য তার সময় ছিল না। একদিন নীলা শুনতে পেল সোহাগের অফিসের এক মেয়ের সাথে তার সম্পর্কের কথা। সেই মেয়েটি নাকি খুব স্মার্ট, হাসি খুশি, নীলার চেয়ে অনেক বেশি আধুনিক। নীলার বুকের ভেতরটা ভেঙে গেল। সে সোহাগকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসা করল, তুমি কি আমাকে ফেলে অন্য কাউকে বেছে নিতে চাইছো? সোহাগ চুপ রইল, আর চুপ থাকাই যেন সব প্রশ্নের উত্তর দিয়ে দিল। সেদিন সন্ধ্যায় নীলা আরেকবার চেষ্টা করল। চোখের পানি সামলে বলল, তোমার যদি আমার সাথে থাকা ভালো না লাগে তবে আমাকে সরাসরি বলে দাও, আমি তোমার বাধা হতে চাই না। সোহাগ শান্ত গলায় বলল, তুমি তো এমনই চেয়েছিলে। আমি এবার চলে যাব, তুমি নিজেও একটা নতুন জীবন শুরু করো। নীলার পা দুটো যেন মাটিতে আটকে গেল। তার কান্না থেমে গেল। পৃথিবীটা যেন মুহূর্তেই থেমে গেল তার জন্য। সোহাগ তার ব্যাগ গুছিয়ে চলে গেল। নীলা চুপচাপ দাঁড়িয়ে দেখল। চোখের জল গড়িয়ে পড়ছিল, কিন্তু সে কিছু বলল না। এই নীরবতাই তার শেষ উত্তর। এরপর দিনগুলো ধূসর হতে শুরু করলো। নীলা একটা ছোট কাজ নিয়ে ব্যস্ত রাখার চেষ্টা করত নিজেকে, কিন্তু রাতে ঘুমানোর সময় সেই শূন্যতা তাকে তাড়া করত। প্রতিদিনের মিথ্যে হাসি, প্রতিবেশীর প্রশ্নের মুখোমুখি হওয়া, আর নিজের ভেতর জমে থাকা দুঃখের পাহাড়, সব কিছু মিলিয়ে তার দিনগুলো কাটতে লাগলো। নীলা তার পুরনো ছবি, সোহাগের দেওয়া উপহার আর তাদের প্রথম দেখা হওয়ার স্মৃতিগুলো মনে করে অশ্রু ঝরাতো। সে ভেবেছিল সময় হয়তো তাকে সান্ত্বনা দেবে, কিন্তু সময় যেন তাকে আরও বেশি অসহায় করে তুলল। একদিন নীলার পুরনো বান্ধবী মৌ এসে তাকে দেখতে চাইল। মৌ অনেক কথা বলল, সে বোঝানোর চেষ্টা করল নীলা জীবন কারো জন্য থেমে থাকে না। সোহাগ ছিল না, তাতে তোমার জীবনের মূল্য কমে যায়নি। নিজেকে খুঁজে বের করো। ময়ের কথাগুলো ধীরে ধীরে নীলার মনে দাগ কাটতে লাগলো। সে ভাবল সোহাগ তার জীবনের একটা অধ্যায় হতে পারে, কিন্তু পুরো জীবন তো নয়। নীলা আবার নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করল। নতুন একটা চাকরি নিল, প্রতিদিন নিজের জন্য কিছুটা সময় রাখত, নিজের পছন্দের কাজ করত। একদিন বিকেলে ছাদে বসে নীলা আকাশের দিকে তাকালো। চাঁদের আলোতে তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। সে অনুভব করল তার ভেতরটা হালকা হয়ে আসছে। সেই রাতে নীলা একটা কবিতা লিখল। তার কলমে উঠে এলো তার জীবনের সব দুঃখ, কষ্ট আর আশা। সেই কবিতার শেষ লাইনটা ছিল, আমি হারাইনি, আমি খুঁজে পেয়েছি আমার জীবনের আসল আমি। নীলার জীবন ধীরে ধীরে বদলে গেল। সে বুঝতে পারল অন্য কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজের মূল্য হারানো উচিত নয়। নিজেকে ভালোবাসতে শেখা, এটাই জীবনের আসল পাঠ।
সোহাগ যদি আজ তার সামনে ফিরে আসতো, নীলা হয়তো বলতো, তুমি চলে গেছো, কিন্তু আমি নিজেকে খুঁজে পেয়েছি। নীলার গল্পটা আমাদের শিখিয়ে দেয় জীবনের যে কোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব, শুধু দরকার নিজের প্রতি বিশ্বাস আর অদম্য মনোবল।